আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউ ইয়র্কের স্টুডিও থেকে। চ্যানেল আই নিউ ইয়র্কের মাধ্যমে আপনারা প্রবাসের কথা অনুষ্ঠানে আপনারা দেখছেন এখানকার জীবন সংস্কৃতি, এখানকার সমস্যা সম্ভাবনা নানা চিত্র। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি বর্তমান সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্তবতায় যদি বলি সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক মানুষ এখন নিয়োজিত রয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে। আমি বলতে চাচ্ছি যে আইসিটি খাতে। এখানে আইসিটির অনেকগুলি দিক রয়েছে। এখন জীবনের এমন কোনো দিক নেই যেটির সঙ্গে আইটি অথবা আইসিটির যোগসূত্র নেই। তো এত মানুষ যে কাজ করছেন সেই মানুষগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কোথায় সেটি জানার জন্যে, পাশাপাশি বাংলাদেশ আইসিটি খাতে কোথায় রয়েছে সেটি জানার জন্য আজ আমরা এমন একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যিনি এদেশে আইসিটি খাতে বহু মানুষকে প্রশিক্ষণ দিয়েছেন এবং যারা খুব নিরাপদ একটি কাজের সন্ধান পেয়েছেন এবং যারা সাফল্যের পথে অগ্রসর হচ্ছেন। একইভাবে তথ্য প্রযুক্তির যে নিরাপত্তা খাত, আমরা সাইবার সিকিউরিটির প্রশ্ন যদি বলি, সেক্ষেত্রেও তিনি একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তিনি মাহবুব রহমান। তিনি এদেশে একজন টেকনিক্যাল আর্কিটেক্ট এবং তিনি কাজ করেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হচ্ছে যেসব খাতগুলোতে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি খাতে টেলিযোগাযোগ, আর্থিক খাতগুলো নিয়ে কাজ করেছেন এবং টেলিকমিউনিকেশন এবং ট্রান্সপোর্টেশন এটি তার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। মাহবুব রহমান, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আজ আমরা আপনার সঙ্গে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইসিটি খাতে বাংলাদেশের যেসব শিক্ষার্থীরা এখানে এসে প্রশিক্ষণ গ্রহণ করছেন তারা এখানকার যে কাজের বাজার, সেই বাজারে আমাদের অবস্থানটি কোথায়, সেই বাজারটিরই বা বর্তমান অবস্থাটা কি। ধন্যবাদ চ্যানেলের পরিবারকে এবং শাহিন ভাই আপনাকে আজকে আমাকে হোস্ট করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তথ্য প্রযুক্তির খাত, এর মধ্যে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ আমি মনে করছি এবং আমরা মনে করছি সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। সো তথ্য প্রযুক্তির খাতের কথা যদি বলি, খুবই সংক্ষেপে আপনার প্রশ্নের উত্তর দেই, সেটা হচ্ছে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের কথা যদি বলি, আমেরিকান গভর্নমেন্টের একটি সংস্থা। ওনারা বলছেন 2023 সাল থেকে 2033 সাল পর্যন্ত ওনারা প্রতি বছর অ্যাভারেজে গ্রোথ থাকবে তথ্য প্রযুক্তির খাতে, হায়ারিং মোর দেন 256K, 2,56,000-এরও বেশি। কোনো বছর একটু বেশি হচ্ছে, কোনো বছর একটু কম হচ্ছে। তথ্য প্রযুক্তির বাজার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অনুযায়ী, কারণ আমরা যদি চিন্তা করি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অনুযায়ী সাধারণত ওঠানামা করছে এবং এটা হচ্ছে একটা এভার ইভলভিং সেক্টর। আমরা যদি নিজেদেরকে আপস্কিল না করি নিঃসন্দেহে আমরা পিছনে পড়ে যাব। আমরা যদি বর্তমান বাজারের চাহিদা অনুযায়ী নিজেকে যোগ্য তৈরি না করি, ওই ফিল্ডগুলোতে আমরা স্টাডি না করি, তাহলে আমরা নিঃসন্দেহে পেছনে পড়ে যাব। আমাদের কাছে এরকম অনেক স্টুডেন্ট আছেন যারা আমাদের প্রতিষ্ঠানে ট্রেনিং নিচ্ছেন অন্যান্য নিউ ইয়র্কে বা ডিফারেন্ট স্টেটে, বাংলাদেশি বা অন্য দেশীয় মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিচ্ছেন। দেখা যাবে যে ওনারা ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স, মাস্টার অফ কম্পিউটার সায়েন্স এই কোর্সগুলোতে কমপ্লিট করার পর ওনারা আমাদের কাছে এসে 3 থেকে 6 মাসের, কোনো ক্ষেত্রে 1 বছরের বিভিন্ন ধরনের কোর্স করছেন, যেগুলো আমরা হ্যান্ডস অন করিয়ে থাকি বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো করছে। নিঃসন্দেহে ওনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে এই দেশের আইটি প্রতিষ্ঠানগুলোতে 4 থেকে 6 বছর বা 7 বছর পড়াশোনা করার পর অন্য কোনো প্রতিষ্ঠানে কোনো প্রশিক্ষণ নেওয়ার কোনো প্রয়োজন ছিল না যদি ওনারা কম্পিটেন্ট হতেন। সো আমি যদি 10% ইনস্টিটিউশনের কথা বলি আমেরিকার, ওনাদের কথা বাদ দিয়ে বাকি 80 থেকে 90% প্রতিষ্ঠানগুলোতে যারা পড়াশোনা করছেন, ইভেন ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড মাস্টার্স অফ কম্পিউটার সায়েন্স, তাদেরও প্রয়োজন হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি নেওয়ার পর আমাদের মতো বা এই সমসাময়িক প্রতিষ্ঠানে কোর্স করার জন্য। যার আঙ্গিকে আপনি দেখবেন এখন শিকাগো ইউনিভার্সিটি বা কলম্বিয়া ইউনিভার্সিটি, NYU, আইভি লিগগুলোতে ওনারা বিভিন্ন ধরনের বুট ক্যাম্প চালু করেছেন। এখন 3 মাস 6 মাস ওনারাও চালু করেছেন। এখন উপলব্ধি করতে পেরেছেন যে ওনাদের একাডেমিক শিক্ষা ইজ নট ইনাফ ইয়েট। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যতদূর জানি আপনি 2টি প্রতিষ্ঠান পরিচালনা করছেন একসঙ্গে, একটি হচ্ছে 000 এবং আরেকটি হচ্ছে সাস্টেন সিকিউর। এই 2টি প্রতিষ্ঠান দিয়ে আপনি খুব সহজেই তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে আমরা দেখছি স্টেটের যারা স্টেট প্রশাসক তাদেরও দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আপনার প্রতিষ্ঠানটা এখানকার যে লেবার মিনিস্ট্রি আছে তাদের দ্বারা স্বীকৃত। এবং এই যে আপনারা যে কাজ করছেন, আমি বলবো যে বাংলাদেশের একজন ব্যক্তি, আপনি বাংলাদেশের একজন তথ্য প্রযুক্তিবিদ, এই কাজের ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে সাউথ এশিয়ান একজন হিসেবে আপনি কি কোনো সমস্যা
ফিল করছেন, নাকি অবস্থানের দিক দিয়ে আমি বলবো যে আমেরিকানদের যে গতি সেই গতিতেই আপনি অগ্রসর হতে পারছেন? আমি অত্যন্ত আনন্দিত। আমি জানি না অন্য কোনো দেশে আমি যদি এভাবে কাজ শুরু করতাম এরকম কোঅপারেশন পেতাম কিনা আমি জানি না, বাট নিঃসন্দেহে আমি একটা ফ্যামিলি এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে কাজ করছি। যদিও আমি কাজ করতেছি স্টেটের সাথে। আমাদের 000 বেসিক্যালি এটা ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট সেন্টার, এটা এইভাবে স্বীকৃত ডিপার্টমেন্ট অফ লেবার। ওনারা বলে থাকেন এনলিস্টেড ট্রেনিং প্রোভাইডার বাই ডিপার্টমেন্ট অফ লেবার স্টেট অফ নিউ ইয়র্ক। আমরা স্যামসকা ফেডারেল লিস্টেড, আমরা USCIS এর আমরা ভেরিফাইড এমপ্লয়ার। 000 বেসিক্যালি উই বিল্ড ওয়ার্কফোর্স। ওয়ার্কফোর্স বলতে মিন করতে চাচ্ছি এই দেশের যেই জায়গাগুলোতে দক্ষ কর্মী দরকার সেই দক্ষ কর্মী তৈরি করা। এর মধ্যে অনেকে মেডিকেল সাইডের হতে পারে অথবা অনেকে ফার্মাসিউটিক্যাল সাইডের হতে পারে, বাট আমরা ফোকাস করছি অনলি টেকনোলজি। আমরা টেকনোলজির সব এরিয়াতে আমাদের পক্ষে সম্ভব না ফোকাস করা, নিঃসন্দেহে একটা এরিয়াতেও খুব ডিফিকাল্ট। আমরা ফোকাস করছি AI, ML অ্যান্ড ডিপ লার্নিং অ্যান্ড সাইবার সিকিউরিটি। সেটা হচ্ছে আমাদের 000 ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট কোম্পানি। আরেকটি হচ্ছে সাস্টেন সিকিউর। বেসিক্যালি এই কোম্পানিটা কাজ হচ্ছে B2B সার্ভিস প্রোভাইড করা অথবা হাই ইন্ডিভিজুয়ালস যারা নিজেদের সেফটি সিকিউরিটি নিয়ে উদ্বিগ্ন, যারা নিজস্ব নিরাপত্তা চায়, ডিজিটাল সেফটি চায়, ওনাদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি। বেসিক্যালি সাস্টেন সিকিউর আমরা কাজ করছি কনসাল্টিং, GRC অ্যান্ড আমাদের নিজস্ব টেকনোলজি আছে। আমরা বলছি AI driven zero trust network architecture. I am so happy that we have a wonderful mixed community, a professional decade experience team যারা years of experience education গুলোকে কম্পাইল করে আমরা একটা AI driven ZTNA আমরা বলছি যে AI driven zero trust network architecture solution for the business organization, for the government, আমরা সেই টেকনোলজি আমরা সলিউশন ডেভেলপ করেছি। খুব ভালো একটি প্রসঙ্গের কাছে আমরা এসেছি। আমি ঠিক এখানেই আসতে চাচ্ছিলাম। আমার জানার বিষয় যে এখন সাইবার সিকিউরিটি বর্তমান প্রশ্নে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে নজর দিলে অনেকগুলি খাত এমনি ঠিক হয়ে যায়, অনেকগুলি খাতের জটিলতা এমনি কেটে যায় আর্থিকভাবে, এবং সমস্ত দিক দিয়ে একটা দেশ সামনের দিকে এগিয়ে আসতে পারে। আপনি একজন বাংলাদেশের মানুষ, আমি একজন বাংলাদেশের মানুষ, এবং আমাদের দর্শক যারা তারা বাংলাভাষী দর্শক, এবং বাংলাদেশ থেকে অনেকে দেখছেন এবং আমেরিকার বিভিন্ন স্টেট থেকে দেখছেন, গোটা নর্থ আমেরিকা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। আমি বলবো যে বাংলাদেশ সাইবার সিকিউরিটির প্রশ্নে আমরা ঠিক কোন জায়গাতে আছি এবং আসলে কোথায় থাকা দরকার, এই ব্যাপারটি যদি আপনি একটু দর্শকদের সামনে একটু ব্যাখ্যা করে দেন। আমি বাংলাদেশে প্রশ্নে যাওয়ার আগে আমি একটু গ্লোবাল সিনারিওটা আপনাকে দিতে চাই, তাহলে আপনি গ্লোবালি উন্নত দেশগুলো কিভাবে অগ্রসর হচ্ছে আমরা ওনাদের সাথে ম্যাচ করে চিন্তা করছি কিনা। প্রতি 4 সেকেন্ডে একজন আমেরিকান তাদের আইডেন্টিটি থেফট হচ্ছে, এবং 60% পিপল তারা বুঝতেই পারছে না প্রথম 3 থেকে 6 মাসের মধ্যে ওনাদের সকল তথ্য চুরি হয়ে গেছে। কারণ যারা কিনা সাইবার অ্যাটাক করছে, ব্যাড পিপল, ওরা একটা সুবর্ণ সুযোগের জন্য অপেক্ষা করবে আপনার সকল অ্যাক্সেস নেওয়ার পর। যখন ওরা বুঝতে পারবে যে আপনাকে সর্বোচ্চ ড্যামেজ করতে পারবে, তখন ওরা সর্বোচ্চ ড্যামেজ করবে। এখন আমেরিকার প্রেক্ষাপটে 2024 সালের স্ট্যাটিস্টিক হচ্ছে সারা বিশ্বে $9.5 ট্রিলিয়ন ওয়ার্ল্ডের ড্যামেজ হয়েছে সাইবার ব্যাড পিপলকে দ্বারা। 2025 সালে টার্গেট হচ্ছে, মানে স্ট্যাটিস্টিক্স বলতেছে, আপনি সিসকোর কথা বলেন, গুগলের কথা বলেন, ক্রাউড স্ট্রাইকের কথা বলেন, অন্যান্য IMF এর কথা বলেন, UN এর কথা বলেন, ওনাদের স্ট্যাটিস্টিক্স হচ্ছে $10.5 ট্রিলিয়ন। 2035 সালে এই স্ট্যাটিস্টিক্স গিয়ে দাঁড়াবে 30 থেকে 35 ট্রিলিয়ন ডলার। দ্যাট মিনস ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট জিডিপি ইকোনমি দ্য সাইবার ক্রাইম। সেই বিষয়টা চিন্তা করে আমেরিকা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা রিডিজাইন করছে, ইউরোপিয়ান ইউনিয়ন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা রিডিজাইন করছে। কারণ প্রতিরক্ষা বলতে আমরা বোঝাচ্ছি সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এই তিনটা দেশের, আমাদের দেশের প্রতিরক্ষার জন্য এই তিনটি বাহিনীকে আমরা প্রতিরক্ষা বাহিনী হিসাবে আমরা আমাদের সশস্ত্র বাহিনী। বাট এর বাইরে কিন্তু আরও 2টা বাহিনী আছে যেটা কিনা স্বীকৃত উন্নত বিশ্বে। আমি জানি না আমাদের দেশে কতটুকু এই 2টা বাহিনীর উপর ওনারা জোর দিচ্ছেন। নাম্বার 1 হচ্ছে স্পেস, নাম্বার 2 হচ্ছে সাইবার সিকিউরিটি। সো আপনি দেখবেন ইসরায়েলে 8200 ওদের ইউনিট আছে, রাইট? আপনি বিভিন্ন দেশে তাদের সাইবার ইউনিট আছে। এন্টার বাহিনীর থেকে তাদের ভূমিকাটা অনেক সময় মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ইরান যুদ্ধের কথা বলেন, এন্টার এয়ার স্পেস শাটডাউন করে দিয়েছে, রাইট? এটার পিছনে সো মেনি টেকনোলজি ইনভলভ বিনিথ দ্যাট, নট অনলি ফিজিক্যাল প্রেজেন্স বাট অলসো মেইনলি কারণ ছিল টেকনোলজি অ্যাজ ওয়েল।
সো এইভাবে থিঙ্ক করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং আমেরিকা মূল বাজেটের মধ্যে এখন ফিউচার ইনভেস্টমেন্টের মধ্যে সাইবার সিকিউরিটি ভেরি ইম্পর্টেন্ট উইথ দ্য কমপ্লায়েন্স অ্যান্ড ফ্রেমওয়ার্ক বলতে আমি বুঝাচ্ছি NIST ফ্রেমওয়ার্ক অর মাইটার অ্যাটাকের যে ফর্মুলাগুলো আছে, অথবা আপনি আসতে পারেন CCPA, ওদের গাইডলাইন্স কমপ্লায়েন্সের কথা বলি। কানাডা পিপা করছে, ইউরোপিয়ান ইউনিয়ন করছে GDPR, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে হিপ্পা, আমরা অনেকেই জানি হিপ্পা ল। এই কমপ্লায়েন্স অনুসারে নিজেদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট তৈরি করা, ইনসিডেন্টকে রেসপন্স করা, ডিজিটাল ফরেন্সিক করা, ডেটা ওয়্যারহাউস ডেভেলপ করা, সো মেনি থিংস। সো এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেক পিছিয়ে আছি, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আমরা আসার কথা বলছি, কিন্তু আমি কিছুদিন আগে বাংলাদেশ গভর্নমেন্টের বাংলাদেশ সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স একটা ইউনিট বাংলাদেশ গভর্নমেন্টের, ওনাদের একটা রিপোর্ট আছে 2023 সালের স্ট্যাটিস্টিক। ওনারা এখনও 2024 সালের রিপোর্ট ওনারা এখনও দিতে পারেন নাই। আমি ওনাদের রিপোর্টের কথা যদি বলি, যে ওনারা অত্যন্ত লাইট রিপোর্ট, এভাবে একটা ন্যাশনাল রিপোর্ট হতে পারে না। ওনারা যেভাবে রিপোর্ট করেছেন, কোনো কোম্পানির নাম মেনশন করছেন না, কারা আক্রান্ত হচ্ছে, কিভাবে হচ্ছে, কারণ এখানে বিজনেস জড়িত। যদি আমি এক কথায় বলি, ওনারা চান না কারো শেয়ার বাজারের স্টক নিচে ক্ষতিগ্রস্ত হোক। এইভাবে একটা জাতি বা একটা প্রতিষ্ঠান কখনো দাঁড়াতে পারে না। এটা প্রতিদিন অ্যাটাকের শিকার হচ্ছে বাংলাদেশ, হয়তো এটা মিডিয়াতে আসতেছে না। এভরি সিঙ্গেল ডে আপনি যদি ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশন কমার্স মিনিস্ট্রির একটা রিপোর্ট আপনি দেখেন, ওনারা নভেম্বরের 14 তারিখ 2024 আমেরিকান এম্বাসি থেকে পাবলিশ হয়েছে সহযোগিতায়। ওনারা বলছেন বাংলাদেশে এক বছরে 63 মিলিয়ন অ্যাটাক হয়েছে, 63 মিলিয়ন। সো উইদাউট স্ট্যাটিস্টিক্স তাদের এই রিপোর্টটা ওনারা প্রকাশ করতে পারেন না। আমরা বলতে পারি যে ওনারা হয়তো ফেক রিপোর্ট করেছে, ওনাদের রিপোর্ট ট্রু না। তাহলে আমাদেরকে কিন্তু এরকম এভিডেন্স দিতে হবে। উইদাউট এভিডেন্স এটা আমরা বলতে পারি না, বললে সেটা গ্রহণযোগ্য হবে। রাইট। এই জন্য ওনারা আমেরিকান ব্যবসা প্রসারের জন্য আমেরিকান কমার্স মিনিস্ট্রি একটা ডিপার্টমেন্ট আছে, এটাকে বলে বিজনেস ইন্টেলিজেন্স। দ্যাট মিনস প্রত্যেকটা দেশের কোন দেশে আমেরিকান ব্যবসায়ীরা গিয়ে ভালো ব্যবসা করতে পারে, এরকম একটা আমেরিকান সরকার থেকে একটা সহযোগিতা করা হয়, যে এই দেশে এই খাতে গিয়ে তোমরা ইনভেস্ট করো, তাহলে তোমাদের জন্য ভালো। সো কমার্স মিনিস্ট্রি এখন আমেরিকান ব্যবসায়ীদেরকে বলছেন যে বিজনেস ইন্টেলিজেন্সে বাংলাদেশে সাইবার সিকিউরিটি বিজনেসটা ভালো হবে, এবং কিছু কিছু রিসার্চ বলছেন যে বাংলাদেশে সাইবার সিকিউরিটির দিক দিয়ে 90তম স্থান, অনেকে বলছে 50তম স্থান, অনেকে বলছে 70তম স্থান। কিন্তু আমরা যদি বাংলাদেশ সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স ওদের রিপোর্ট দেখি, ওনাদের রিপোর্ট দেখলে আমি সরাসরি বলতে পারি আমরা খুবই নিম্নমানের। যে কোনো সাইবার সিকিউরিটি প্রফেশনাল এই ধরনের রিপোর্ট যদি দেখেন, ওনারা বলবেন অত্যন্ত, হ্যাঁ ওনাদের যোগ্যতা আছেন, কিন্তু ওনারা পলিটিক্যালি বায়াস অথবা সামহাউ ওনারা বায়াস। রিপোর্টে স্পষ্ট বোঝা যাচ্ছে। ওনারা কোনো কোম্পানির নাম উল্লেখ করছেন না, কারা অ্যাটাক হচ্ছেন, কিভাবে অ্যাটাক হচ্ছেন। ওনারা বলছেন যে VPN কম্প্রোমাইজ। আমরা VPN বলতে বুঝি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, রাইট? সাধারণত ছোট কোম্পানি VPN ইউজ করে না, বড় ধরনের কোম্পানি ইউজ করেন, লাইক বসুন্ধরা গ্রুপ, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, আবুল খায়ের গ্রুপ, TK গ্রুপ ফর এক্সাম্পল। সো হতে পারে ওয়ালটন গ্রুপ, বিভিন্ন মেবি অনেক বড় বড় কোম্পানিগুলো যাদের থাউজেন্ডস অফ এমপ্লয়ি আছেন, সাধারণত তারা VPN ইউজ করেন। তার মানে ওনাদের সিস্টেম কম্প্রোমাইজ, ওনাদের সকল ডেটা কম্প্রোমাইজ। আমাদের NBR এর কথা বলি, আপনি রিপোর্ট পাবেন যে NBR এর ডেটা কম্প্রোমাইজ, স্টক এক্সচেঞ্জের ডেটা কম্প্রোমাইজ, আমাদের ন্যাশনাল আইডেন্টিটি কম্প্রোমাইজ, বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন কম্প্রোমাইজ। দ্যাট মিনস what kind of infrastructure our country build. আমি যখন চিন্তা করি যে আমার বাবা চাচা ওনারা কি এরকম একটা জাতির জন্য যুদ্ধ করেছেন, এটা একটা লোম শিহরিত হয়ে যাওয়ার মতো বিষয়। অবশ্যই আপনি যদি একটা ছোট দেশ লিথুয়ানিয়ার কথা ধরেন, ইউরোপের মধ্যে অন্যান্য অনেক ছোট দেশ আছে, ওনাদের ডেটা ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত রিচ। তো কেন আমরা করতে পারছি না? মজার বিষয় হচ্ছে ওনারা যখন বিভিন্ন রিপোর্ট লিখছেন, ইয়ারলি রিপোর্ট দিচ্ছেন, ওনারা বলছেন যে নেবারিং কান্ট্রি আমাদের দেশে অ্যাটাক করছে, সাইবার অ্যাটাক, রাইট? তাহলে আমি চিন্তা করলাম যে যেহেতু আমাদের কাছে এভিডেন্স আছে, আমরা কেন আমাদের রিপোর্টে নেবারিং কান্ট্রির নাম লিখতে পারছি না? এটা আমার মনে দাগ কেটেছে ভীষণভাবে। আমি গতকালকে যখন রিপোর্টটা আমি পড়ছিলাম, আমাকে নিজেকে দুর্ভাগ্য জাতি হিসেবে মনে হচ্ছে। আবার বাবার কথা চিন্তা করলে অবশ্যই আমরা
সৌভাগ্যবান জাতি, গর্বিত জাতি, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা নেভারিং কান্ট্রির নাম লিখতে পারছি না। আইদার মায়ানমার হবে, আইদার ইন্ডিয়া হবে নেভারিং কান্ট্রি। এই দুটা কান্ট্রির বেষ্টিত আমরা, রাইট? তারপরে আমরা সেকেন্ড ফেজে আমাদের আদার্স কান্ট্রিগুলো আসবে। সো এবং আপনাকে যদি কিছু ডেটা দিই ওনাদের ডেটা থেকে, আমাদের কম্প্রোমাইজ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি ইনক্লুডিং এভিয়েশনস, আমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি ডেটা কম্প্রোমাইজ ইনক্লুডিং সোনালী ব্যাংক অ্যান্ড অল ব্যাংকস, সাম আদার ব্যাংকস। তারপর ওনারা বিভিন্ন গ্রুপ অফ কোম্পানির কথা বলছেন, হাস্যকর একটা কথা বলে বাংলাদেশে। ওনাদের রিপোর্ট যদি আপনি অ্যানালাইসিস করেন, এবং আমি মনে করি আপনাকে আবার আমি ধন্যবাদ দিতে চাই, অত্যন্ত জাতীয় নিরাপত্তা উদ্বেগজনক একটা বিষয় আপনি আজকে সামনে এনেছেন, এবং জাতীয় নিরাপত্তার উপদেষ্টা ওনার এই বিষয়ে আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, ওনার নিঃসন্দেহে যেভাবে উনি বিমান বাহিনীকে, নৌবাহিনীকে, স্থলবাহিনীকে প্রায়োরিটি দেন, ঠিক এইরকম প্রায়োরিটি দিয়ে আমি মনে করি, আমার মতামত, যে উনি সাইবার ইন্ডাস্ট্রিকে ওনার মনোযোগী হওয়া উচিত। তাহলে আমাদের দেশের এখন কিন্তু কেউ জমি দখল করার জন্য যুদ্ধ করে না। এখন যুদ্ধ হচ্ছে তথ্য প্রযুক্তির যুদ্ধ, এখন যুদ্ধ হচ্ছে স্পেসের যুদ্ধ। সো যার কারণে আমাদের বিষয়ে আমরা অত্যন্ত উদ্বেগজনক পজিশনে আছি। এই জায়গাতে যদি আমরা মনে করি আমরা খুব উদ্বেগজনক অবস্থায় আছি, কারণ এই পৃথিবীতে এই সাইবার ওয়ার্ল্ডের আমি বলবো যে তথ্য প্রযুক্তির যে দৌড় কিংবা অগ্রযাত্রা, এটি খুব বেশি দিনের নয়। এখন এসে আমরা যেই জায়গাতে পৌঁছেছি, এটা খুব অল্প সময়ে খুব একটা এক্সট্রিম জায়গাতে চলে এসেছে, এবং মানুষ চিন্তাও করতে পারছে না যে আগামীকাল নতুন কি হাজির হবে। তো আমরা বলবো যে নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। ঠিক এই জায়গা থেকে যদি আমরা আমাদের সাইবার সিকিউরিটি দিকে মনোযোগী হতে চাই, আসলে আপনি কি পরামর্শ দেবেন, কোথায় আমাদের প্রথমে হাত দেওয়া দরকার? এই জায়গাতে জিরো ট্রাস্ট নেটওয়ার্ক আর্কিটেকচার আমরা বলি, আমাদের কাজ করা উচিত জিরো ট্রাস্ট নেটওয়ার্ক আর্কিটেকচার আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। জিরো ট্রাস্ট মিন হচ্ছে আমরা কাউকে বিশ্বাস করি না, সবাইকে বিশ্বাস করি যখন কেউ আমাদেরকে প্রুফ দেখায়। ভেরি সিম্পল। ফর এক্সাম্পল, এখন আমি আপনার স্টুডিওতে আসার সময় আমার সিকিউরিটি ফর এক্সাম্পল একবার চেক হয়েছে, রাইট? সো সিকিউরিটি চেক হয়ে যখন আমি স্টুডিওতে আসলাম, পরবর্তী সময় যদি আমি আসতে চাই, যদি সিকিউরিটি ম্যান চিন্তা করে না মাহবুব ভাইকে তো একটু আগে উনি গিয়েছে, ওনাকে এখন আর চেক করবো না, উনি চলে যান, তার মানে আপনার সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে গেছে। তার মানে আমি মাহবুব যতবার আপনার প্রতিষ্ঠানে আসব, আমার ততবার চেক হতে হবে। সে চোখে কালো চশমা পরে থাকবে সিকিউরিটি ম্যান, তার কাজ হচ্ছে কমপ্লায়েন্স অনুসারে যেভাবে আপনার প্রতিষ্ঠান নিরাপদ থাকবে সেটা কথা মাথায় রেখে যেই ধরনের সিকিউরিটি ডিজাইন আপনার প্রতিষ্ঠান করেছে এবং আপনি হস্তান্তর করেছেন সিকিউরিটি ম্যানকে, যে কোনো ব্যক্তি আসুক, তুমি এই ধরনের সিকিউরিটি পর্যালোচনা করে যদি চিন্তা করো, গ্রিন সিগন্যাল, তাকে তুমি প্রবেশ করতে দিবা, আদারওয়াইজ তাকে তুমি নেক্সট টাইম আসতে বলবা সিকিউরিটি কমপ্লায়েন্স করে। আমাদের ইমপ্লিমেন্ট করা উচিত সেই ধরনের সিকিউরিটি আর্কিটেকচার। ডেফিনেটলি আমাদের ডেটা সেন্টার আমাদের বিল্ড করা উচিত। এখন আপনি মিডল ইস্ট দিকে আপনি তাকান, ইউএই তাদের এআই মিনিস্ট্রি পর্যন্ত ডেভেলপ করে ফেলেছে, বিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করেছে। এখন ইউরোপিয়ান ইউনিয়ন অলমোস্ট $1 ট্রিলিয়ন ওনারা বাজেট করেছে সবগুলো ইউরোপিয়ান ইউনিয়ন মিলে, যাতে করে ওনাদের ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার ইকোনমি রিবিল্ড করে। এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রধান মহিলা, আই থিঙ্ক উর্সুলা অর সামথিং, আই এম সরি আমার নামটা পুরো নামটা মনে আসছে না, উনি উল্লেখ করেছেন যে সাইবার সিকিউরিটি আমাদের আরেকটি প্রধান খাত। এখন ভবিষ্যতে যারা ইনভেস্ট করছেন আমেরিকাতে, ওরাকলের কথা বলেন, সফট ব্যাংকের কথা বলেন, অথবা এআই প্রতিষ্ঠান কথা বলেন, অলমোস্ট মোর দেন $1 ট্রিলিয়ন, প্রত্যেকেই একটা বড় বাজেট রেখেছেন। অফকোর্স এআই দিয়ে এখন অ্যাটাক হচ্ছে, এখন এআই দিয়ে আমাদের ডিফেন্স মেকানিজম তৈরি করতে হচ্ছে। সো আমাদের মনোযোগী হওয়া উচিত অবশ্যই জিরো ট্রাস্ট নেটওয়ার্ক আর্কিটেকচার দিয়ে। এখন আমাকে চিন্তা করতে হবে স্ট্র্যাটেজিক ডিসিশন, ওই প্রতিষ্ঠানগুলো কোন কান্ট্রি অ্যালাইন্ড, কারা ওই প্রতিষ্ঠানগুলোতে ইনভেস্টমেন্ট করেছেন, লং টাইম ফ্রেন্ডশিপের মধ্যে ওনারা আমাদের জাতীয় মূল্যবোধের সাথে, আদর্শের সাথে, চিন্তার সাথে যায় কিনা। এখানে অনেক ধরনের অ্যানালিটিক্যাল প্যারামিটার রয়েছে যেগুলো আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডেফিনেটলি মনোযোগী হওয়া উচিত। এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ক্রাইসিস ট্রাস্ট। আমাদের সোলজাররা এখন নিরাপত্তাহীনতার মধ্যে নাই, কিন্তু আমাদের সকল ডেটা, সকল ইনফরমেশন আমরা কম্প্রোমাইজ হয়ে আছি। ইট ইজ নট টু লেট
to start, right? It's never too late. আমরা খুবই আশা করতে পারি যে এই আলোচনার মধ্য দিয়ে সংশ্লিষ্টদের দৃষ্টিতে অন্তত একটু হলেও যারা দর্শক দেখবেন সারা পৃথিবীর সমস্ত উপমহাদেশ থেকে যারা দেখবেন, বাংলাদেশের যারা দেখবেন, সংশ্লিষ্ট যারা দেখবেন, তাদের নিশ্চয়ই মনে এক ধরনের প্রশ্ন, এক ধরনের তাগিদ দেখা দেবে যে এই দিকে আসলে মনোযোগ রাখা দরকার। আমরা নেক্সট অন্য কোনো সময় আপনার সঙ্গে আবারও বসবো, তখন হয়তো আমরা জানার আগ্রহ রাখবো যে বাংলাদেশ সাইবার সিকিউরিটি খাতে এই দিকে একটু মনোযোগ দিয়েছে এবং এতটুকু অগ্রগতি হয়েছে। মাহবুব রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, প্রবাসের কথা অনুষ্ঠানে আপনারা শুনছিলেন তথ্য প্রযুক্তি খাতের নিরাপত্তার দিকগুলো নিয়ে মাহবুব রহমানের কিছু কথা। আগামীতে আবারও কথা হবে এই অনুষ্ঠানে। সে অবধি সবার জন্য শুভকামনা জানাচ্ছি চ্যানেল আই স্টুডিও থেকে।